16ই ডিসেম্বরে, যে কারণে আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। এই জন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমি আসলে এই রাষ্ট্রটা বানানোর কোনো স্বপ্ন কল্পনা কোথাও দেখি নাই। মোস্তফা সরোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষনন্দ গ্রস্ত যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সরোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। এটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে, আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সরোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। 16 ডিসেম্বর আমরা মানি না। সরকারকে নতুন একটি বিজয় দিবসের দিন ঘোষণা করতে হবে, এই 16 ডিসেম্বর আমরা মানি না, এমনই বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার ফুরাদ। অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকীকে কে উপদেষ্টা বানালছে এর গোপন তথ্য ফাঁস করেছেন পিনাকি চট্টোপাধ্যায়। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনা। তো আসুন আমরা প্রথমে ব্যারিস্টার ফুরাদের বক্তব্যটি আমরা শুনে আসবো, পরবর্তীতে পিনাকি চট্টোপাধ্যায়ের এই বক্তব্যটি শুনবো। তো আসুন আমরা বিস্তারিত ভিডিওতে আসি। 16ই ডিসেম্বরে, যে কারণে আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। এই জন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমি আসলে এই রাষ্ট্রটা বানানোর কোনো স্বপ্ন কল্পনা কোথাও দেখি নাই। কিছু মনে হয়েছে, ঘুম থেকে উঠলাম, মা জিজ্ঞেস করে না কি খাবি, রুটি ভেজে দিব, পরোটা দিব, বিস্কিট খাবি, কলা খাবি, কি খাবি? তো মনে চলো ঠিক আছে, কলা খাই বের হয়ে যায়। অথবা কিছুই বললাম না, বললাম যে আজকে প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে, কিছু খাবো, বাইরে গিয়ে চা খাবো। আমাদের স্বাধীনতা, আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স, উইথ প্রফাউন্ড রেসপেক্ট টু দেয়ার ডেডিকেশন এন্ড কমিটমেন্টস, তারা আসলে বুঝেই নাই হোয়াট ইজ এ স্টেট, হোয়াট ডাজ ইট মিন অফ বিকামিং অফ সোল। তারা কোনো আউটলাইন দেয়নি এই রাষ্ট্রে কি হবে। এই রাষ্ট্রের ঘোষণাপত্রটা ব্রিলিয়ান্টলি ড্রাফটেড, কোনো সন্দেহ নাই, কিন্তু হাউ ডু ইউ ম্যাটেরিয়ালাইজ সাচ এ স্টেটমেন্ট? এবং দেখেন না হওয়ার সংকটটা কি হয়েছে এই স্বপ্নগুলো না থাকবার কারণে রাষ্ট্র বানানোর। আপনি 71 সালে যুদ্ধ চলাকালীন সরকার, প্রবাসী সরকার, অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা 7 দফা গোপন চুক্তি করে, এবং বাংলাদেশ অংশের হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা সিগনেচার করেন, ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করে। সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকবে না, আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোঅর্ডিনেট করবে। আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করে করতে হবে। এবং যুদ্ধের পরে কি হয়েছে দেখেন, 16ই ডিসেম্বরে, যে কারণে আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। 16ই ডিসেম্বরের পরে কি হয়েছে, আমার বাবা যুদ্ধে ছিলেন, আমি যতটুকু পড়াশোনা করেছি, মিলিটারি অফিসার আছেন, লার্নেট মুরুজ্জামান সাহেব এখানে আছেন। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তা নিয়ে গেছে, ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে। ন্যূনতম 3টা জেলাতে 3জন ডিসিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। তাহলে সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? আলোচনাটা কেন করছি? যে আমার স্টেটহুড নাই তো, আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয়নি। এই জন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমরা 4 মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ, বাট প্লিজ উইথড্র ইউর ফোর্সেস। এবং সে বাধ্য করেছে। ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে, ওয়ার্ক করেনি। 72-এর 12ই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে, এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ, আর্লি 1 এপ্রিল গেছে। তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন হয়েছে। তার সমালোচনা অন্য জায়গায়, সেটা আমরা করবো। তো আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে। এই আলোচনাটা কেন জরুরি? আপনি রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনই ডেভেলপ করেনি। আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাইনি। বানাইতে চাইলে বাংলাদেশের লিটারেসি হার এখনো 30%, 40% কেন? সরকার বলছে যে আমাদের শিক্ষার হার নাকি 70-80%। কিসের ভিত্তিতে? স্বাক্ষর দিতে পারে এবং টিপসই দিতে পারে এই ভিত্তিতে। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র তার নাগরিককে নাগরিক আকারে কোথায় বিবেচনা করছে? ওই যে জমিদারি বন্দোবস্ত ছিল, যে দলিল জমা দিয়ে দাদন নিতে হইতো মহাজনের কাছ থেকে, কিসের ভিত্তিতে? একটা টিপসই রাখতো যে আমি টিপসই দিছি, তোমাকে দলিল দিলাম, তুমি আমাকে টাকা দিলাম।
আমার রাজনৈতিক বন্দোবস্তটা কিন্তু এখনো জমিদারি বন্দোবস্তে আছে। তো জমিদারি বন্দোবস্তে কিন্তু খাজনা তোলার লাঠিয়াল লাগে। 1861 সালের কথা আসছে, পুলিশ আইনে আপনি পার্লামেন্টারি ডিবেট যদি তখন পড়েন ব্রিটিশ পার্লামেন্টে, প্রায় একই সময়টাতে 10-15 বছর ব্যবধানে লন্ডনে আপনার ওখানকার লোকাল পুলিশ ফোর্স তৈরি করা হয়েছে, আইন করা হয়েছে। ডিবেটের ভিতরে দেখবেন যে অসংখ্য পার্থক্য আছে, যে একটা রাষ্ট্র তার নিজস্ব টেরিটরি, তার ওয়ার্কফোর্স, তার সিটিজেনদেরকে সেফগার্ড করবার জন্য যা করছে, সে কলোনিয়াল সাবজেক্টের জন্য একটা ফোর্স তৈরি করছে অ্যাবসলিউটলি ইন ডিফারেন্ট স্ট্রাকচারস ফর ডিফারেন্ট রিজনস। কারণ তার এখানে লাঠিয়াল দরকার খাজনা আদায় করবার জন্য। তো এই যে জমিদারি বন্দোবস্ত চলে আসছে, এই জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানায় দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না, সে পুলিশ হয় না। আমার রাষ্ট্রে কখনো পুলিশ ছিল না বলেই তার সাথে হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়ার সম্পর্ক আছে। ধাওয়া পাল্টা দেওয়ার সম্পর্কটা দেখেন, যখন জমিদাররা লাঠিয়াল পাঠাইতো খাজনা আদায় করবার জন্য, প্রজারা কি করতো? মারামারি করতো, ওর সাথে খাজনা দিতে চাইতো না। ও 2 বস্তা বেশি চাল নিতে চাইতো, ও 2 বস্তা বেশি গম নিতে চাইতো, সে আধা বস্তা কম দিতে চাইতো। ওর যখন দারুণ ব্যবসার এগেন্স্টে যখন সুদ দেবার প্রশ্ন আসতো, ও সুদের টাকা দিতে চাইতো না, বলতো মহাজন এবার ধান ভালো হয় নাই, আবার খরচ বেশি হয়েছে, বন্যায় চলে গেছে। তখন লাঠিয়ালের সাথে কৃষকের ধাওয়া পাল্টা দেওয়া হতো, মারামারি করা লাগতো। ওই একই ধাওয়া পাল্টা ধাওয়ার যে জমিদারি বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা আমার রাষ্ট্রে এখনো বিরাজমান। আমার রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। এবং আমি বিভিন্ন ফোরামে বলেছি যে আপনারা যে এত সংস্কার, এত লফটি রিফর্ম আইডিয়ালসের কথা বলছেন, ওয়াই ডোন্ট ইউ টক অ্যাবাউট দ্য ইন্টারনাল রিফর্মস অফ ইউর পার্টি? নূর বলে গেছে, পার্টি যেই রাজনৈতিক দল তার নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তার নিজের দলকে সংস্কার করতে পারছে না, আমরা যারা কালেক্টিভলি বলছি আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ বদলাই দিব, সংস্কার করব। একটা কমন রিফর্ম এজেন্ডা দেখবেন আর্টিকেল 70 বলা হচ্ছে যে সংসদে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে। একটা রাজনৈতিক দলের ভিতরে তো কয়েক হাজার আর্টিকেল 70 আছে। যেই দলগুলো তার নিজস্ব আর্টিকেল 70 জিঞ্জিরে বন্দী হয়ে আছে, সেই দলগুলো কিভাবে স্বাধীন সত্তায় বিকশিত হয়ে রাষ্ট্রকে সংস্কার করবে? প্র্যাকটিক্যালি সম্ভব না, ইম্পসিবল। সিনিয়র কিছু ব্যক্তির নেতার হয়তো গুডউইল থাকতে পারে, আমি তাদেরকে চিনি, সব পলিটিক্যাল পার্টির চিনি, কিন্তু তাদের গুডউইলটা সাফিসিয়েন্ট না। যদি হইতো এই সংস্কার প্রস্তাব যেটা নিয়ে আমরা কথা বলছি গত 1-1.5 বছর থেকে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা এখন ব্যাপক হারে হাট, ঘাট, মাঠ, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ব্যাংক দখল করা, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করা, মহাখালী বাস স্ট্যান্ড দখল করার মতো কাজ করতো না। তাহলে মনস্তত্ত্বের সংস্কার নাই, ওই যে জমিদারের লাঠিয়াল বাহিনী আমরা এখনো। তাই এই পুলিশ ফোর্স অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সির আলোচনায় দেখতে হবে যে আমার রাষ্ট্র কাঠামোতে আমি আসলে কোথায় আছি। আমরা বাংলাদেশে বাসিন্দা, আমরা নাগরিক না। এই রাষ্ট্রটা রাষ্ট্র না, এটা একটা জমিদারি বন্দোবস্ত। 47-এ আমার একটা জমিদারি বন্দোবস্ত ছিল, 71-এ আমি একটা নতুন জমিদারি বন্দোবস্ত করেছি। এই রাষ্ট্রটাকে যদি রাষ্ট্র না বানাই, আমরা নাগরিক না হই, কোনো ইনস্টিটিউশন, কোনো লফটি আইডিয়াস ড্রাফটিং দ্য নিউ কনস্টিটিউশনস, রিফর্মস, লস শ্যাল নট ওয়ার্ক। ইটস আ হিস্টোরিক জার্নি। আমাদের মনোজাগতিক পরিবর্তন দরকার। ধন্যবাদ। দেশে চলতেছিল কাজল রানীর গুমের ঘটনা, একের পর এক। গুম থেকে ফিরে আসারা জানাচ্ছে আয়না ঘরের গল্প। সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার। দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক। হাসিনার সামনে তখন 2টা কাজ। বিদেশিদের বুঝানো, দেখো গুম বাংলাদেশে নতুন না, এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল, অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই, তদন্তও হয় নাই। বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা, এত চাপাচাপি কইরো না। আর 2 নাম্বার হইতেছে দেশে দেখানো, গুম তো জিয়া করছে, বিএনপি করছে, আমরা করলেই দোষ। তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন। ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না, ওই যে ওইটা। বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমি। তো তাসনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে, তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন? যাই হোক, আজ এইবার দেখি জিয়ার আমলে কি গুমবাইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ। 1977 সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয়, তারিখটা 2 সেপ্টেম্বর। একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে। 2 অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার ছুড়ে এবং রাইফেলে গুলি ছুড়ে। এটা পুরো পরিকল্পিত সংকেত। এই সংকেত শুনে শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে। এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কুর্মিতলা বিমান ঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয়। প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় 700 সৈন্য এবং বিমান কর্মীরা আক্রমণ করে, যারা অস্ত্র এবং গোলাবারুদ লুট করে। সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায়, লিফলেট ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে। সকাল 5টায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা, যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল। বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে, দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান। এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর, রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল। এবং এই বিদ্রোহের সময় 11 জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয়। শুধু তাই না, একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তার সন্তান নিহত হয়। গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদ,
গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী, উইং কমান্ডার আনোয়ার শেখ, স্কোয়াড্রন লিডার মতিন, ফ্লাইট লেফটেন্যান্ট শওকত জান চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ, ফ্লাইং অফিসার মাহবুল আলম, ফ্লাইং অফিসার আখতারুজ্জামান, পাইলট অফিসার এম.এইচ আনসার, পাইলট অফিসার নজরুল ইসলাম, পাইলট অফিসার শরীফুল ইসলাম। শুধুই না, বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের 16 বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে। এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না। রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল, বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল। এখন সেনা বিদ্রোহ হইলে খুনাখুনি করলো, কি করবে সরকার? যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে, তাই তো? ঠিক কিনা? নাকি বলবে মেরা সকল শিরক না, তাই বলে কি প্রেম দেবো না? সেনা বিদ্রোহ হয়েছে, সেটা দমন করা হয়েছে। সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে, এটা জানে। দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। সারা দুনিয়া এটাই নিয়ম। সারা দুনিয়া যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে, কোনো আলাদা কিছু ঘটবে না, সম্ভব না। তাহলে জিয়া সরকারের দোষ কোথায়? এটা গুম কেন বলা হইতেছে? এটা গুম বলার কোনো কারণ আছে? গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ কোর্ট মার্শাল হচ্ছে, তার লিখিত পরিচিত আছে, তো তার একটা আইন আছে, তো তার নাম আছে, তার বিচার হচ্ছে, তো যেরকমই বিচার হোক। প্রেসিডেন্ট ইউনূসের সরকার গুম কমিশন করেছে, সেই গুম কমিশনগুলো গুম বলে না, না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে, সেজন্য বলে না। যাই হোক, এই যে হাসিনার বয়ান, সেটা তো সে পলিটিক্যালি বলছে, মায়ের কান্না নামে সংগঠন করছে। এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য। কি কি অ্যাসেট? প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি ৭৭। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। আর এটা টেলিছবি করেছে সিআইএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়ে। সেই উপন্যাসকে 2018 সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সারোয়ার ফারুকী। ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। এই মোস্তফা সারোয়ার ফারুকী পত্রিকায় লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। ফারুকী স্ট্যাটাস দিয়া জানায় যে ওই কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা করছে না। বুঝছাও? মানে ওই সময় গুম হয়েছিল। বিশিষ্ট আওয়ামী স্পেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সারোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। পত্রিকায় লিখিচ্ছে ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে, তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক। উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকীর প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস, ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় ক্যাংজা বুক ভাসাইছিলা, তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন 2018 সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই 1977 ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? মানে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল ফারুকী, তখন সিআরআই টাকা দিছিল। তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন এটা গুম কমিশন হয়েছে। এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসে, সেই সরকার করেছে। সেই 1977 সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে? এখন তো তুমি ক্ষমতাবান, কও ক্যাবিনেটে কও, এটা সৎ উদ্যোগ হইতে পারে, সিনেমা বানাইতে পারো, ক্যাবিনেটে বসতে কবে না যে গুম কমিশন হয়েছে 1977 সালে, গুমের বিচার করো, তদন্ত করো। এখন আবার সে কইবে না, কারণ সিআরআই তো টাকা দিবে না। চালাক মানুষ, এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? হ্যাঁ, অনেকে মনে করে আসিফ নজরুল। না, সেটা ঠিক না। কে মোস্তফা সারোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষ নন্দগ্রস্ত যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সারোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। এটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে, আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সারোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহানন্দে কাম সাইরা ফাঁসি খায় বসে আছে। দেখি যাও কেমন চালাকের চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সারোয়ার ফারুকীর কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা কি কইছে, ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী। তা ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলাই না। সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন কবে সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করবো? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, কিন্তু সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল। এই যে শুনেন, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এখন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং টাইমে কইছে? কয় নাই। বলছে নিজস্ব ক্যাপাসিটিতে, নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদ সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন? হ্যাঁ, তার মানে 53 বছর কোনো সংস্কার হয় নাই। হ্যাঁ, ওই সংস্কার বুঝে চিন্তা করেন, সংস্কার হয় নাই। 80-র দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে, এটা সংস্কার না? রেজওয়ানা 82 সালে যে উপজেলা পদ্ধতি চালু হইলো, তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা না হইলো, এইটা সংস্কার না? সিটি কর্পোরেশন হইলো
ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু, এটা সংস্কার না? স্থানীয় সরকারের 1991 সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল, এটা সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল 96 সালে, এটা সংস্কার না? 1990-এর দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইলো, এটা সংস্কার না শিক্ষায়? 1982-তে জাতীয় ঔষধ নীতি করা হইলো, পুরো ফার্মাসিউটিক্যালের আগাবস্তলা সংস্কার হইলো এই নীতিতে, এটা সংস্কার না? 4.5 মাসে আপনি কিটা করেছেন সুন্দরী উপদেষ্টা? আপনার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি? তো কি সংস্কার করেছেন? মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলেন না আর কি। হ্যাঁ, এইটা তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি? আর কিলিস হয়ে গেছেন। হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, হ্যাঁ, নতুন উপদেষ্টা বানানো, একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে। হ্যাঁ, হারকিলিসটা সবচেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি পারেন। ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন? এটা বাড়ান, এটা তো আপনার কাজ। বাড়ায় দেখান যে দায়িত্ব নিচ্ছেন, সেটা পারেন করতে। 4 মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি। দেখি কেনকা পারেন? এটা তো পারেন না। আসল কামে তো কোনো স্যাদব্যাদ নাই, যদি বোমবাস্টিং কথা কওয়া যাবি, কোনো দায়িত্ব না লাগবে না, সেটা একেবারে লেফট ওঠে। একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে? দিয়ে দেবো, সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি। 4 মাসে ঢাকার বাতাস ক্লিয়ার। লাগবা বাজি জানি লাগবে না, কারণ পারবে না তুমি এটা করতে। আওয়াজ তাই নিছে। আর সামেসি কোন ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও, তোমার হুতায় দেওয়া 1-2 এর ব্যাপার, বেশি বাইরেও না। ঝড় আসলে না সামাল দিবার পারবে না, কান্দা বুক বসাবা, খুব খেয়াল।